অনেকেই ভেবেছেন যে 28 তারিখ থেকে ভিসা চালু হয়ে গেল, দীনেশ ত্রিবেদীকে পূর্ণ মন্ত্রিত্বে মর্যাদা দেওয়া হলো। আসলে ভারত চাইছেটা কি? ভারত কি দমে গেল? বাংলাদেশের কূটনীতির কাছে ভারতবর্ষ কি নিচু হয়ে গেল? অনেকেই এই প্রশ্নটা করেছেন, এর উপরে অনেকে ভিডিও করছেন। আজকে আমি কাগজে বেরোনো কিছু তথ্য আপনাদের সামনে উপস্থিত করছি। তাহলে যাকে বলে দুধ কা দুধ পানি কা পানি, মানে জলের মতো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এবং রংপুর সম্পর্কে আমি যা বলেছিলাম সেটারও কিন্তু এর মধ্যে সম্পর্কটা রয়েছে। এমন কেমন ভাবে সম্পর্কটা স্থাপিত হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। আমি আগে খবরটা পড়ি, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। পূর্ণমন্ত্রীর মর্যাদা ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে। লেখা হচ্ছে 25শে জুন চিরাচরিত কূটনৈতিক প্রথা থেকে সরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া রাজ্যসভার সদস্য তথা রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠিয়ে চমক তৈরি করেছিল মোদী সরকার। আর আজ সেই চমককে আরো বাড়িয়ে তার পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া সমমর্যাদা দেওয়া হলো। এ বিষয়ে আজ দীনেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অশেষ কৃতজ্ঞ। এদিনই এক সাংবাদিক বৈঠক করে দীনেশ ত্রিবেদী ঘোষণা করেছেন আগামী 28শে জুন থেকে ভারতীয় পর্যটন ভিসা দেওয়ার কাজ শুরু হবে। এখন এই যে সমমর্যাদার একটা দেওয়া হলো, সেটা দেওয়া হলো কেন? প্রাক্তন বর্ষিয়ান কূটনীতিক রনেন সেন তার একটা সূক্ষ্ম ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যার ওপরে ভারতবর্ষ তো কিছু বলবে না, এই শুধু নরেন্দ্র মোদীর সরকার তো কিছুই বলবে না। সেই ব্যাখ্যার ওপরে কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে। উনি বর্ষিয়ান কূটনীতিক রনেন সেন, উনি বলছেন প্রাক্তন কূটনৈতিক রনেন সেনের কথায় এই মর্যাদা দেওয়ার ফলে একদিকে ভারতীয় হাইকমিশনার দেশের ভেতরের সরকার, মানে এখন বাংলাদেশ সরকার এবং শাসক দলের কাছে পৌঁছানো সহজ হবে। বাংলাদেশের মতো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার্থে যা রাজনৈতিকভাবে ভীষণ জরুরি। পাশাপাশি বাংলাদেশকে বার্তা দেওয়া যাবে যে এই হাই কমিশনের ওপরে তাদের পূর্ণ আস্থা রয়েছে। তাকে টপকে ঢাকা কথায় কথায় নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করা যাবে না। এর ফলে কাজের গতি আসবে। রনেনবাবু জানান, প্রোটোকল অনুযায়ী যে কোনো হাই কমিশনার বা রাষ্ট্রদূতের মর্যাদা পূর্ণমন্ত্রীর ঠিক পরে এবং স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ঠিক ওপরে, মানে মধ্যবর্তী পর্যায়ে। তবে তিনি এটাও মনে করেন যে প্রোটোকল মর্যাদা বাড়িয়ে সরাসরি কূটনৈতিক ফায়দা তোলা যায়, বিষয়টি সবসময় এমন নয়। ব্যক্তিগত সম্পর্ক যোগাযোগের মূল্য আছে। তার মানে রনেন সেনকে যদি আপনি তার বক্তব্যকে ব্যাখ্যা করেন, তাহলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে কথায় কথায় দিল্লি দৌড়ানো, দিল্লির সঙ্গে যোগাযোগ স্থাপন, সেটা আর ভারত করবে না। তাই তাকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে দিয়েছে, যে উনি যা মনে করবেন সেটাই হবে, আপনার বারবার দৌড়ে আসার দরকার নেই। তার মানে একটা সুতোর দড়ি ব্রিজ একটা বেঁধে দিল ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে। ভারত সরকার মানে খুব প্রয়োজন না পড়লে উনি যদি অনুমতি না দেন, তাহলে দিল্লিতে আসার কোনো প্রয়োজন নেই, যা করার উনিই করবেন। এটা হচ্ছে পরিষ্কার বার্তা। এবার আসি আর একটা নতুন প্রসঙ্গে, সেটা হচ্ছে পাসপোর্টের নতুন নিয়ম বদল হয়েছে। সেই নিয়মে একটা অদ্ভুত ব্যাখ্যা দেওয়া হয়েছে, মানে কিভাবে রংপুরের দিকে যাচ্ছে আমি সেটাই বলছি আর কি। পাসপোর্টে যে নতুন ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটা,
পাসপোর্ট এবং নাগরিকত্ব। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়। কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা, পাসপোর্ট কোনোদিনই নাগরিকত্বের প্রমাণ ছিল না, বিদেশি যাতায়াতের প্রয়োজনীয় নথি ছিল। কোনো নির্দিষ্ট একটি নথি, তাহলে নাগরিকত্বের প্রমাণ কি? কোনো একটি নির্দিষ্ট নথি দিয়ে নাগরিকত্বের প্রমাণ হয় না। নাগরিকত্ব ঠিক হয় 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী। 5 রকম ভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়: জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে, নাগরিক হিসেবে নথিবদ্ধ করে, টানা 12 বছর দেশে থাকলে, এবং ভারতের দখলে আসা, ভালো করে শুনবেন, ভারতের দখলে আসা কোনো এলাকার বাসিন্দা হলে সে নাগরিকত্ব পাবে। এবার আমাকে বলুন, 1947 সাল থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষ কোন দেশের কোন এলাকা দখল করেছে? এখনো পর্যন্ত পিওজেকে কিন্তু হাত দেয়নি ভারত। তারা এলাকা দখলের প্রশ্ন এলো কেন? এবং তার আগে তড়িঘড়ি ওইটাকে, পাসপোর্টের নিয়মটাকে বদলে দিয়ে দেখালো, জুড়ে দেওয়া হলো যে কোনো দখলীকৃত এলাকার বাসিন্দা হলে সেও নাগরিকত্ব পাবে এবং সেও পাসপোর্ট পাবে। অর্থাৎ ভারতবর্ষ নাগরিকত্বের দিকে আস্তে আস্তে এগোচ্ছে, নাগরিকত্ব পরিবর্তনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। যে এলাকা দখল হবে সেই এলাকার বাসিন্দাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে এবং তাকে বৈধ নাগরিক হিসেবে ধরে নিয়ে তাকে পাসপোর্টটি দেওয়া হবে। এইবার আসুন, আমি যে বারবার বলছিলাম আপনাদের যে গোর্খা ব্যাটালিয়ান পৌঁছে গেছে, আমাকে নানানভাবে ব্যাখ্যা করা হয়। অনেকেই আমাকে বলেন, দাদা এবার তো থামেন, কিন্তু কাগজ তো মিথ্যে কথা বলবে না। আমি মিথ্যে বলতে পারি, কাগজ তো মিথ্যে কথা বলবে না। এবার শুভেন্দু অধিকারীর বক্তব্যটা দেখুন। গোর্খারা আসায়, 2 ব্যাটালিয়ন গোর্খা আসায় তিনি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং গোর্খাদের স্বাগত জানিয়েছেন। কারণ আমি যে গোর্খাদের কথা বলেছিলাম না, এসএসবি, এটা হচ্ছে গোর্খা। আমি যাদের বলেছিলাম তারা গুলি চালায় কম, অন্য অস্ত্র ব্যবহার করে বেশি, তাদেরকে নিয়ে আসা হয়েছে। তাদেরকে নিয়ে এসে একটা অ্যাকশনের প্রস্তুতি তৈরি হচ্ছে। আমাদের পাড়ায় একজন কাকুমণি বলে একজন লোক ছিল, সবাই তাই কাকুমণি ডাকতো। কাকুমণি ডাকতে ডাকতে আমি তখন ছোট ছিলাম, আমি তো যখন বড় হলাম, আমি কাকুমণিদা ডেকে ডেকে আমি অভ্যস্ত হয়ে গেলাম। আমি কাকুমণিদার মুখে মাঝে মাঝে শুনতাম রাবড়ি বদমাইশ। আমি একদিন জিজ্ঞেস করলাম, কাকুমণিদা এই রাবড়ি বদমাইশটা কি? বলে, বুঝলি না রাবড়ি বদমাইশ? তলায় হালকা আঁচ দেয়, ওপরে হাওয়া দেয়, দিয়ে রাবড়ি তৈরি করে। ভারতবর্ষ সেটাই করছে, তলায় হালকা আঁচ দিচ্ছে আর ওপরে হাওয়া দিচ্ছে। তার মানে রাবড়ি তৈরি হচ্ছে, খাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই কথাটার যদি আপনারা মর্মার্থ যদি ধরতে পারেন, এই পাসপোর্টের পরিবর্তন, দীনেশ ত্রিবেদীর এই পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা, বাংলাদেশের কথায় কথায় ভারতবর্ষে যোগাযোগের ব্যাপারটাকে কেটে দেওয়া, এবং গোর্খাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা, যেটা আমি বলেছিলাম কাগজে অনেক পরে বেরোলো, আমি অনেক আগে বলেছিলাম। এবার আমার খবর আর আমার যা দৃষ্টিভঙ্গি বা আপনি যাই বলুন না কেন, আগা মাছ করার ব্যাপারটা আপনারা যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, দাদা এবার তো থামেন। একজন লিখেছে, দাদা নতুন চ্যানেলের নাম দিন গুজব ঘোষ চ্যানেল। তো ঠিক আছে দাদা, আপনাদের সবার মতামত শিরোধার্য।
আমি আপনাদের মতামত অনুযায়ী অনেকেই সুন্দর সুন্দর নাম দিয়েছেন, অনেকেই দিয়েছেন। তো যাই হোক, এখন এই বিষয়ে ভাঁড় বুকে আর লাভ নেই, খবরের খবর হয়ে গেছে। সবাই এবার ভাবুন যে ভারতবর্ষ নিচু হলো নাকি ভারতবর্ষ কূটনৈতিক দড়ি ধরে টান দিয়ে আরো ব্যাপারটাকে খিচে ধরলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।